যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই। না, একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়ে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। যে আপনার উপরে কারা আঘাত করছে, কারা মারছে, ভিডিওতে এই ছবিটা কিন্তু স্পষ্ট। সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিয়েছেন জাতীয় পার্টির এগেনস্টে, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে, এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন, যেইটা আমরা নুরুল হক নূরে আগে কখনো দেখি নাই, বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন। এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে, আপনারা তাদের দিকে যাবেন। আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন? মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা 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 কি এই কাহিনীটা কি খুব সরল নাকি? নুরুল হক নূর, আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি, আমি কিন্তু আমার এই প্রশ্নটা করতেই দিছে, আপনি কি কারণে দিয়ে সেট আপ হইলেন যে এটাই আমি বলতেছি খালেদ ভাই। এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে না। দেখেন, আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি। তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয় দখল করতে আসছে, প্রস্তুতি নিয়েছে। আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে, আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। তাহলে তো এই গণ অভ্যুত্থানের 1 বছর পরে কেন আমরা দখল করতে যাবো? এটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো। মশাল মিছিল শেষ করে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কার্যালয়ের সামনে ডায়াসের সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম, সাংবাদিকরা তো সেখানে ছিল। সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা নাইটিঙ্গেল মোড়ে ওখানে ছিল। ওই দিক থেকে আসতে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায়। সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাঁশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে এটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না, আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে, আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায়, তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মামলা করি নাই, এখানে আমাদের একজন ছাত্র নেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনজীবী, মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয়, তারপরে আপনি মামলা করেন। তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করা লাগে, কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না, আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব। যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকবো। জাতীয় পার্টির সাথে ওই দিন আমাদের কোনো সংঘর্ষ হয় না, এটুকু আমি আপনাকে বলে রাখি, এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে। সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যেই যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো, ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে, তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করেছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টারকে ব্যবহার করার চেষ্টা করছে। সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে। তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার, জামিন, তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কিনা, যেটিকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন বলছেন? না, অবশ্যই। যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে, আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি, যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, সেই দলের এই গণহত্যা অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা
এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বিদেশিদের মধ্যস্থতায় তাকে জামিন দেওয়া হয়েছিল, আবার তার বাসায় আপনার এই রাষ্ট্রদূতদের মিটিং, এবং সেটা সরকার উপদেষ্টারা বলছে এটা স্বাভাবিক করতেই পারে। তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে, এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিষদ, এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে। নাহিদরা যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, তারা যারা এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের, চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে, এবং মাসুদ করিম, ওই মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও 12টা বাজাইছে, এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, নিজেদের জীবন বিপন্ন করেছি, কিন্তু এই ধরনের একটা দুর্বল, একটা অকার্যকর এবং অযোগ্য উপদেষ্টা পরিষদ আমরা পেয়েছি। আপনি এর মধ্যে থেকে আমি একটু ব্যারিস্টার ফারহানার কাছে যেতে চাই, জনাব নুরুল হক নূরের কথা, যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে? যেমন আপনি জনাব মাহফুজ আলমের কথা বলছিলেন, আমি জনাব মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি ব্যারিস্টার ফারহানা, যে জনাব মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন, তারা ধন্যবাদ দিচ্ছিলেন, তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু যেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ, উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই, বেশিরভাগ আমলা, স্ট্র্যাটেজিক যারা শাসন প্রশাসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত, তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর। জনাব মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে, এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে। বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রোটেক্ট করার দরকার নাই। একটু যদি মন্তব্য করতেন। খালেদ ভাই, একদমই ভুল, একদমই ভুল। দেখুন, একটা সরকার যদি বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয়, তাহলে আপনি ধরে নেন ওটা একটা অষ্টডিম্ব মার্কা সরকার, এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত। কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর, তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে দিয়ে বা দায়িত্ব তাই করবে তো। এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না, বিএনপিকে। খালেদ ভাই, তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই, তাহলে আরো আগে করে ফেলতে পারতো। এক, দুই হলো, দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই, গত 14 মাসে 400-র কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে, একটাতেও আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি নিন্দা জানানো ছাড়া। তো এটা কি বিএনপির দোষ? গত 14 মাস মরাল পুলিশিং হয়েছে মেয়েদের উপরে, একটা আওয়াজ এই সরকার করে না, এটা কি বিএনপির দোষ? আপনি দেখেন আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি, সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল, সেটাও গিয়ে লালবাগ কেল্লায়, সেটাও গিয়ে লালবাগের মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা, তারা বলেছেন নাচা গানা হবে না। সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয়, এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেকগুলো মঞ্চ নাটক বন্ধ হয়ে যায়, আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে? আমি বলবো বিএনপির কারণে কেন? বেঁচে ফারহানা আমার যুক্তিটা আমি দেই, বেঁচে ফারহানা আমার যুক্তিটা আমি দেই, আমি কেন বিএনপির দোষ বলবো? একটা জায়গা অনিরাপদ হয়ে উঠতেছে, এগুলাকে আপনি বিএনপির দোষ? আমি বলি কেন, আমি বলি বিএনপির দোষ কেন আমি দিব। আপনি মাজার ভাঙা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ হওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মব কালচার হওয়ার ক্ষেত্রে আমি বিএনপির দোষ এই কারণে বলবো, বিএনপি বাংলাদেশের নারীদের উপর মরাল পুলিশিং, হ্যাঁ নারীদের বিরুদ্ধে মরাল পুলিশিং এর ক্ষেত্রে বিএনপির দায়টা আমি কোথায় দেখি? আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে। তো
তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে। এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মোরাল পুলিশিং হোক, নারীদের প্রতি আক্রমণ হোক, উচ্চাঙ্গ সঙ্গীত বন্ধ করা হোক, আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে, আদারওয়াইজ এটা করা সম্ভব না। যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। আই হ্যাভ রেজড মাই কেস। খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। এক, দুই হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। হ্যাঁ, একটা মোটা সোটা সরকার আমরা পুষি। এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে, তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয়, সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুষ্ঠুভাবে পালন করতে পারে সেটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে। যেটা সুযোগ সুবিধা ভোগ করে তারা বিদেশে ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যায়, বিদেশে লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না, তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না, তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না, তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না, তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিশিং তো বন্ধ করে দূরেই থাক। আমি জাস্ট একটা উদাহরণ দেই, থানার থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে, আপনি তো জানেন তাই না? আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে। এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত আমি বেঁচে ফারানা, আমি কেন, আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা, লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন, এগুলির আমি গালি হিসাবেই নিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায়, আপনার কাছে আমি আবার আসবো, আপনি যত বড় গলায় প্রত্যেকটা শোতে এগুলি নিয়ে কথা বলেন, বিএনপি থেকে এর কি প্রতিবাদ জানানো হয়েছে 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া? আমি আপনাকে বলি, মানুষের চুল কাটার আপনি বলেন বিএনপির কোন জায়গায় স্থানীয়ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে? আপনি বলেন কোন অন্যায়টা, আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন, আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপিকে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয়, এটা করা হয়, আমরা এটাকে ধূলিসাৎ করব? আপনি তো দেখি নাই বিএনপির এই পজিশন। খালেদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনার একটা শোতে হাসনাত আব্দুল্লাহকে আপনি বলছিলেন রাস্তায় পিচ দেওয়া হইতেছে কি হয় নাই এটা দেখার দায়িত্ব কি আপনার? না, ঠিক রাইট, ঠিক সেরকমই তার উপরে যদি কোনো ফৌজদারি অপরাধ ঘটে সেটা বন্ধ করার দায়িত্ব বিএনপি। ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব আপনিও কিন্তু ফৌজদারি অপরাধ বন্ধ করার দায়িত্ব নিতেছেন না বেরিসা ফারানা। আপনি যেটা করতেছেন, আপনি এটা প্রতিবাদ জানাচ্ছেন প্রতিটা জায়গায়, আপনি এটা বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে আরে আমার আপনি বিএনপি কে আমি কেমনে বুঝবো? 2 দিন পরে ফজলুর রহমানের মতো, ফজলুর রহমান সাহেবের কি বিএনপি ছিল? 2 দিন আগে পরে তো দেখবো যে ওরে বাদ দিয়ে দিছে। আপনি বাদ দিয়ে দিলেই তো আপনি বিএনপি না। আমি তো তারেক রহমান সাহেব আর খালেদা জিয়া ছাড়া কাউরই বিএনপি মনে করি না। ওই দুজন হলো বিএনপি, আপনার ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার বয়ান অনুযায়ী তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই অপরাধগুলোর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করে যেতে হবে, নির্দেশনা দিতে হবে যে সামাজিকভাবে এগুলিকে প্রতিরোধ করার জন্য, যেটা আমি দেখি নাই। আমার কথা হচ্ছে এইটা, আমাদের তরফে বিভিন্ন লেয়ারে সেই প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন লেয়ারে আমরা যখনই কথা বলছি, শুধু আমি না তো, আমার সঙ্গে টক শোতে যারা অন্যান্য যারা পার্টিসিপেন্ট যান বিএনপি কে রিপ্রেজেন্ট করেন, প্রত্যেকে কনডেম করছেন। কোনো লাভ কি হচ্ছে? আমরা মূল পয়েন্টে আসি। বিএনপি প্রতিবাদ করছে কি করছে না তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকার তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা। একাডেমিক হয়ে থাকতেছে বেশ ফারানা। আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে, মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন, মানে মামলার যে প্রসিডিংসগুলি সেগুলি শুরু হয়েছে। এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন, তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য মানে দায়ী হতে পারবেন কিনা, বা চেয়ার হলেই কি সব
কথাও শুনতে হবে কিনা, কারণ আদালতে ভাষায় বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোনো একটা বিষয় আইন বা সংবিধান বিরোধী, এটা তো আপনি নাও মানতে পারেন, কিন্তু এইসব ক্ষেত্রে এইগুলি যে একটা ফাইনাল লাইন আছে, এই মামলাগুলি কি সেই ফাইনাল লাইনকে আরো মানে মানে এই পার্থক্যটাকে আরো বিশাল করে তুলবে, নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে? কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন যে ভবিষ্যতের কোনো সরকার এসেও তাদের কোনো কাজকর্মকে তো আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে, তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না। উদাহরণ আসছে, এটা শেষ কথা বলি, যে অপারেশন ক্লিন হার্টের সময় যেসব আর্মি অফিসার আসলে অনেক ধরনের কাজে ব্যাপৃত হয়েছিলেন, তাদের কি আসলে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে কিনা, এইবার কেন এটা আলাদা? বেশা ফারানা, আমি জনাব আপনার একটু বিশ্লেষণ শুনে জনাব নূরের মন্তব্য শুনে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করবো। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান তিনি পরিষ্কার বলেছিলেন যে আহ, তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে বিচার করা বা এইভাবে তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের মধ্যে আনা, যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে, সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানি না। এক, দুই হচ্ছে, আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন, সেটা সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক, আমলা হোক, যেটাই হোক না কেন, আপনি আইন বহির্ভূত কোনো নির্দেশ মানতে কিন্তু বাধ্য না। সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে প্রধানমন্ত্রীও কোনো নির্দেশনা দিয়ে থাকেন, সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য নন, রাদার আপনি সেটা প্রোটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন। এখন আসেন, এটা হলো কেতাবের কথা, প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম। আজকে আপনার উপরে এইরকম কোনো অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন, তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে? আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন? আপনার পরিবার কি নিরাপদ থাকবে? আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন? এই প্রশ্নগুলো আসে। দেখুন, গত 15 বছর এত বেশি অন্ধকার সময় আমরা পার করেছি যে আসলে এই ফিল্ডের মধ্যে কাজ না করলে এবং এই ফিল্ডের মধ্যে না থাকলে এটা বোঝা সত্যিই খুব কঠিন যে এই ফিল্ডে আমি কিভাবে অ্যাকোমোডেট করে নিয়ে কাজটা করব। এখন এই প্রশ্ন আছে যে সবাই তো আসলে এইরকম গুম খুনের সঙ্গে জড়িত হয় নাই, আবার কোন কোন সেনা কর্মকর্তা গুম খুনকে প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়েছিল। আমি নারায়ণগঞ্জের সেই ঘটনার কথা উল্লেখ করছি। তো এরকম প্রাইভেট প্র্যাকটিস হিসেবে যারা নিয়েছে কিংবা যারা আসলে করতে করতে এক ধরনের হ্যাবিচুয়াল অফেন্ডারের মতো আচরণ করেছে, তাদের ক্ষেত্রে আইন কিভাবে প্রয়োগ হবে, তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনা হবে, সেইটা আরো আমার মনে হয় সেই বিষয়গুলো আমাদের আরো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। এবং গত 15 বছরের এই দুঃশাসনের পরে প্রথমেই আমাদের যে জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল, আমাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা। এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ, এখানে পরস্পর পরস্পরের আত্মীয়, ভিন্ন ভিন্ন দল করতে পারে, ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে, কিন্তু তারা একই পরিবারের সদস্য, এরকম অনেক আছে। তো এত ঘন একটা সমাজে এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে, এটা একটা বড় প্রশ্ন। নাকি আপনি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে ফিরিয়ে আনার জন্য? যদিও আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে সবার প্রথম যার মানে সাজা হতে পারে সেটি হচ্ছে যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের। জনাব নূর, আপনি কি মনে করেন? মানে আমার মনে করাটাও আমি বললাম। আমি রুমিন ফারহান আপনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করছি, যে বলছেন ঠিক আছে রাজপথে আবেগে থেকে বিচ্ছিন্ন বা বিভিন্ন কথাবার্তা বলতে পারে, যে দুই একজন বলছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যেমন বঙ্গভবনে 5ই আগস্ট বঙ্গভবনে না, সেনা সদরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং হলো, সেখান থেকে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। সেখানে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের আলাপ আলোচনা কিন্তু পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা ক্যান্টনমেন্টের ঘোষিত বা ক্যান্টনমেন্টের ম্যানেজমেন্টের কোন সরকার আমরা সমর্থন করব না, আমরা ছাত্ররাই সরকার গঠনের রূপরেখা দেব, আমরা উপদেষ্টা পরিষদের তালিকা করতে সবার সাথে আলাপ আলোচনা করে। সুতরাং সেনাবাহিনীর সরকার গঠনের সেই পরিবেশটা বা সেই সক্ষমতাটা ছিল না, কারণ সেনাবাহিনী বলেন তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। যারা গত 16 বছরে এই ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল, তারা এই আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে, হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল। আর যারা দেশপ্রেমিক বা সাধারণ
এই অফিসার তারা কিন্তু অভ্যুত্থানের আমার কাছে কিন্তু মনে হয় যে জনাব নুরুল হক নূর, আমি যদিও দূর থেকে ঘটনাটা দেখেছি, কিন্তু আমি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যদি সত্যি সত্যি এইটা হইতো, সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হইতো, তাইলে কিন্তু আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ দেখতে পাইতাম। এটা কিন্তু হয় নাই। একটা 19শে জুলাই থেকে আমি দেখছি সারা বাংলাদেশে এক ধরনের কনসেনসাস হয়েছে, এটা সেনাবাহিনীর মধ্যেও হয়েছে, কিন্তু সাংঘাতিক রকমভাবে। সেনাবাহিনী ভিতরে বলছে যে আমরা কোনো লেথাল উইপন ব্যবহার করবো না, সেই কথাটা কিন্তু বাইরে আসছে বলেই যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, মানে আপনি থেকে শুরু করে যারা একদম সাধারণ ছোট বাচ্চারা, তারাও কিন্তু পুলিশের ধাও খায় সেনাবাহিনী গাড়িতে আশ্রয় নিছে। আপনি খেয়াল করলে দেখবেন এগুলা। কিন্তু না, এখানে ধরো ওই জিয়াউল আহসান কিংবা এই যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরা তো চেয়েছিল এই রেজিমকে প্রোটেক্ট করতে। এরা খুবই কর্নার হয়ে গেছিল, কিন্তু মানে জুলাই 15 পর এরা খুবই কর্নার হয়েছিল। দুই ভাগ না, মানে একটা বড় ভাগ আর একটা ছোট ভাগ। অবশ্যই মানে এখানে আপনার সাথে আমি একমত। এখানে আমি হয়তো ধরেন যে 90% অফিসার সহ সোলজাররা সবাই এই অভ্যুত্থানের পক্ষে প্রো পিপল একটা পজিশন নিয়েছে, বাট অ্যাটলিস্ট 10 to 15% হলেও যারা আপ্রাণ চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে, সরকারকে টিকিয়ে রাখতে। তো আমি এই বিষয়টাকে সেভাবে দেখি। আর এই বিচারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ধরেন আমরা যেটা মনে করি যে অভ্যুত্থানের পরে সেটা সামনে যারাই সরকার আসুক, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন আর নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে না পারে, ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য হলেও এই ঘটনাগুলোর বিচার হওয়া দরকার। আর অবশ্যই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও তার যে একটা ভূমিকা ছিল সেনা প্রধান হিসেবে, সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। গত 1 বছরে সেনা প্রধানের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ নাই, কিন্তু এই যে গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধ, জঘন্য অপরাধে যারা জিয়াউল আহসান কিংবা ডিজিএফআই কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তি যারা আজকে অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে। যারা আপনার এই ধরনের অপকর্মে জড়িত থাকেন নাই, তাদের বিরুদ্ধে তো মামলাও হয় নাই, সেই ধরনের অফিসারদেরকে প্রথমেই যখন তারা কিন্তু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, আপনি দেখেন 5 আগস্টের পরে বেশ কয়েকজন জেনারেল, মানে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কিন্তু কারাগারে গেছেন, চাকরি চলে গেছে। হাউএভার এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী আসলে ঠিক ব্যাখ্যা দিতে পারবে। সেনাবাহিনী কারোর সাথে যদি আমার কথা বলার সুযোগ হয় নেতৃস্থানীয়, তাহলে নিশ্চয়ই আমি যেটা বুঝি খালেদ ভাই, আমি যেটা বুঝি শুরুর দিকে সরকারের যে আপনার পরিস্থিতি, স্বাভাবিকভাবেই অভ্যুত্থানের পরে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ সরকারের কাছে আসতে একটু সময় লাগে। শুরুর দিকে চাইলেও সরকার অনেক ধরনের হার্ড ডিসিশন, শক্ত ডিসিশন নিতে পারতো না, বা সেই সময় পরিস্থিতিটা ছিল না। এখন সরকার মনে করেছে যে তারা 1 বছর পার করেছে, বিচারটা তো একটা ন্যূনতম অগ্রগতি তাদের দেখাতে হবে। সুতরাং এই বড় এবং এই বিচার আপনি দেখেছেন ওই যে অভিযোগগুলো দায়েরের সময়, সেখানে কিন্তু জাতিসংঘের আপনার মানবাধিকার দায়িত্ব যারা প্রতিনিধি, তারা কিন্তু আদালতে ছিলেন, এবং এই পুরো বিচারিক প্রক্রিয়া কিন্তু একেবারেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করতেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো পিক অ্যান্ড চুজ কাউকে ওইভাবে মুখোমুখি করা হচ্ছে বিচারের মুখোমুখি। যারা একেবারে অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, এবং আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক সংস্থার এবং প্রতিনিধিদের উপস্থিতিতে। আমার মনে হয় যে এই সরকার সবসময় দুর্বল ছিল। আমার মনে আছে যে আপনি আপনার স্থানীয় নির্বাচনী এলাকায় যেতে সময় বিএনপির কর্মীদের কর্তৃক বাধার সম্মুখীন হয়েছিলেন বলে আপনি সাহায্য চেয়েছিলেন। সেই সময় সরকার সাহায্য করতে পারে নাই, আপনাকে বলছে যে না এটা করা যাবে না, আপনি ঘুরপথে যান, আপনি রাগ করে চলে আসছিলেন। সেই অবস্থা এখনো আছে। সরকার কিন্তু তার এই এক জায়গায় কনসিস্টেন্সি রাখতে পারছে, সে বরাবরই দুর্বল ছিল আসলে। এখন এখানে আপনার সাথে একমত যে এখনো তার মধ্যে সেই তার এটা অসাধারণ ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ এটা আমরা দেখি নাই, যেই কারণে আসলে এই আমাদের আক্ষেপটা অসাধারণ কনসিস্টেন্টলি তারা দুর্বল ছিল। তো কখনো কখনো আওয়ামী লীগের পকেটে না, আওয়ামী লীগের পরে কখনো কখনো বিএনপির পকেটে, কখনো জামায়াতের পকেটে, এখন বোধহয় কিছুটা কখনো এনসিপির জোব্বায়, এখন বোধহয় বিএনপির পক্ষেই আছে। সেই তো আমরা বিএনপির নেত্রীকে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। ব্যারিস্টার রুবিন ফারহানা, আমরা 30 সেকেন্ড শুনতে পারবো। না, আমাদের আজকে যে আলোচনা তাতে দেখুন কি অসাধারণ ভাবে আমরা 3 জন একমত হয়েছি যে এই সরকারটি ভীষণ রকম দুর্বল, ভীষণ রকম অকার্যকর, ভীষণ রকম ব্যর্থ। কারণ এটা